আমার অন্তরের ইচ্ছা হলো যে আমি ও আপনি দুজনে দুটি স্বাধীন পাখি হয়ে সমস্ত দিকের দিগন্তের পার হয়ে কোনো নতুন স্থানে খোঁজ করবো এবং সেখানকার প্রকৃতির সৌন্দর্য শুনিয়ে আমি আপনাকে অথবা একটা গান রচনা করে শোনাবেন। আমি আশা করি আমি ইচ্ছা পূরণ করবেন। ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীলঞ্জন গণপুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীলঞ্জন গণপুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বর্ষামুখিত ফলমুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মৌন আনন্দ মন বন্ধে নন্দিত তব উৎসব মঞ্জির নন্দিত তব উৎসব মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীলঞ্জন গণপুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর দহন স্বর্ণে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাহা পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বার্তা মাটির কঠিন বাঁধা হলো দিকে দিকে হলো দীর্ণ নব পুরজয় পতাকায় ধরাতল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন মন্দিরে ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলঞ্জন গণপুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর তোমার প্রশ্নই করবো তখন না পারলে বৃষ্টি এলাকা একটু ধৈর্য রাখ। আজকে কি দিন আমরা জানি তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই তো? ওটাকে ভাবে না বলে আমরা কিন্তু এটাও বলতে পারি যেটা আমাদের একটা গর্ব, একটা অহংতা, একটা চেতনা, একটা চিন্তা, একটা বিপ্লবের জন্মদিন। কারণ যেমন বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথের কর্মের ছোঁয়া করেনি, সেরকম আমার মনে হয় আমাদের সমাজ জীবনেরও এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথের দৃষ্টি পড়ে। সেই হিসাবে অনেক ভালো ভালো কথা ম্যাডাম স্যার বা আমাদের কাছেও গানের তাদের মাধ্যমেও আমরা দেখলাম, শুনলাম। আমি আজ রবীন্দ্রনাথের অন্য দুটো দিকের কথা বলবো। একটা হচ্ছে তার বিপ্লব চেতনা। তোমরা হয়তো যারা পড়াশোনা করেছো একটু জানো যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি রাখি বন্ধন উৎসব পালন করেছেন। আবার এক লাইনে বয়ে পড়েছে যে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে নায়ক উপাধি ত্যাগ করেছেন। কিন্তু নায়ক উপাধি ত্যাগ করার পিছনে একটা অনেক বড় ঘটনা আছে, অনেক বড় অনেকটা ছোট ঘটনাই আছে। সেই ঘটনাটাই বলছি, সেটা একটু শুনো মন দিয়ে। সেটা হচ্ছে তখনকার দিনে অর্থাৎ 1919 সালের কথা, 13 এপ্রিল তো জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা ঘটেছিল। এত মিডিয়া ছিল না, এরকম যোগাযোগ ব্যবস্থাও ছিল না। এই খবরটা কলকাতায় পৌঁছেছিল প্রায় 1.5 মাস পরে, 29 তারিখ। ঠিক আছে, মে মাসের 29 তারিখে খবরটা কলকাতায় পৌঁছেছিল। ওই দিন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীকা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সম্ভবত বউ ভাতের দিন। রবীন্দ্রনাথের কাছে যখন এই খবরটা পৌঁছালো উনি প্রচণ্ড বিচলিত হলেন। ততদিনে ব্রিটিশ সরকার পাঞ্জাবকে সেন্সার করেছে, ওখানে কাউকে সেভাবে প্রবেশ করতে দিচ্ছে না, বিশেষ করে সাংবাদিকদেরও দিচ্ছে না। তখন তিনি এনক্রুজের মাধ্যমে গান্ধীজিকে একটা চিঠি লিখলেন, বললেন যে দেখুন এইভাবে তো হবে না, এত বড় একটা ঘটনা ঘটেছে যেখানে 1200 মানুষ মারা গেছে, আমাদের ভারতীয় মানুষ মারা গেছে 1200 জন, গুলির দ্বারা আরও কত মানুষ আহত আছে, হতাহত কোনো শিক্ষার খবর নেই। চলুন আমরা দিল্লিতে মিলিত হয়ে ওখান থেকে দুজনে পাঞ্জাবে ঢোকার চেষ্টা করছি। আমাদের অবশ্যই ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করবে, আমরা সেখানেই বসে আন্দোলন শুরু করব। কিন্তু সেই ঘটনায় ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এতটাই ভীত ছিলেন, গান্ধীজি বললেন যে এখন ব্রিটিশদের ডিস্টার্ব করা ঠিক হবে না, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে সহমত নয়। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর একটু মর্মাহত হলেন, কিন্তু তিনি থেমে থাকেননি। এরপরে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করলেন, বললেন আপনারা কলকাতার বুকে একটা রাজনৈতিক সভার আয়োজন করুন, আমি কথা দিচ্ছি আমি সেই সময় সভাপতি হব, এবং সেখানে আপনারা ঠিক করুন কে কে বক্তব্য রাখবে না রাখবে।
কিন্তু চিত্তরঞ্জন দাসও এই ব্যাপারে তাকে খুব একটা সমুদ্র দিতে পারেননি। তিনি বলছেন যে আপনি বলছেন সভা ডাকতে, আপনি সভাপতি হবেন, তাহলে আপনি একাই করুন, আমরা কেন? তখন গান্ধীজি বুঝলেন যে সবাই ভয় পেয়ে গেছে। আর রবীন্দ্রনাথ বুঝলেন সবাই ভয় পেয়ে গেছে, আর যখন আমাকে একাই করতে হবে তাহলে আমি একার মতোই কাজ করি। সেই মতো তিনি যখন ব্রিটিশ সরকার আপন মনে কবিতা লিখতেন, আপন মনে গান করতেন। শিল্প ও সাহিত্য চর্চা যখন দেশ থেকে উঠে গিয়েছিল তখন নিজে নিজেই কবিতা লিখতেন, গান বলতেন, কবিতা লিখে চারিদিকে ছড়িয়ে দিতেন। কেউ পড়তো, কেউ পড়তো না। তখন লোকে তাকে পাগল ভেবেছিলেন। অনেকে ভেবেছিলেন যে এই লোকটা কি করছে, এ পাগল হয়ে গেছে। তিনি ভেবেছিলেন এই 150 বছরের বৃদ্ধ যে দেশ থেকে যদি, সমাজ থেকে যদি এই বোধগুলো, মানুষের অনুভূতিগুলো যদি চলে যায় তখন সে আর মানুষ থাকে না। তার মধ্যে একটা অস্বাভাবিক আচরণ আমরা লক্ষ্য করতে পারি। আমরা গর্ব করে বলতে পারি আমরা একটা আস্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি, যা আমাদের গর্বের বিষয়। যার কথা বললে, যার গান শুনলে আমাদের গর্বে ভরে ওঠে, মন প্রশান্ত হয়। কাজেই অনেকদিন পরে আমি ছেলেদের স্বতঃস্ফূর্ততা দেখে আমার ভালো লাগছে। হয়তো সেই 150 বছরের বৃদ্ধ যেটা চেষ্টা করেছিলেন, ধীরে ধীরে মানুষের মধ্যে হয়তো সেই সংস্কৃতি বোধটা হয়তো ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেছে। সমাজটা আবার ভালোর দিকে যাবে। সবাইকে আমার অসংখ্য ভালোবাসা, অসংখ্য শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান এখন পরিবেশন করব। হ্যালো। তবু গানে গানে কি যে শুনি, কি
ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি বাদে হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি বাদে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানে ঘড়ি মরি মরি জাগরণে যাই ভাবরি আঁখি হতে ঘুমিল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাই ভাবরি। আমার প্রণতি রাখি। আজ তো আমি কিছু বলবো না, তার লেখা একটি রচনা সবার উদ্দেশ্যে পাঠ করে শোনাবো। আমরা তো সারা পৃথিবী জুড়েই খুব অস্থির সময়ে আছি। তোমরা হয়তো খবর রাখো না, এই পৃথিবীরই একটি দেশে নির্মমভাবে ছাত্রছাত্রীদের উপরে বোমা বর্ষিত হচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তাদের বিদ্যালয়। আমাদের দেশেও যখন তখন বোমা এসে পড়ছে শিশুদের উপরে। কেউ জানে না তারা কখন বাঁচবে বা পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে। একটি দেশে গত বছর, তার আগের বছর চিরতরে শিক্ষাবর্ষ বলে আর কিছু নেই। তার কারণ ওদের বিদ্যালয়গুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার যদি উপায় থাকতো বা যদি কখনো সময় হয়, তোমাদেরকে আমি সেই সব ছবি দেখাবো। তখন তোমরা বুঝতে পারবে তোমরা কতখানি ভালো আছো। তোমাদের একটা ঘর আছে, মাথার উপরে ছাদ আছে, মাকে মা বলে ডাকার অবসর আছে, বিদ্যালয়ে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করবার সুযোগ আছে। কিন্তু যে দেশগুলোর কথা বলছি সে দেশের শিশুরা জানে না কতক্ষণ তারা এই পৃথিবীতে বিদূষক মানে কি জানো? কেউ কেউ জানো? রাজার সভায় যার কাজ হচ্ছে সবাইকে হাসানো, হাসাতে হবে, আনন্দে রাখতে হবে, এটা হচ্ছে তার চাকরির শর্ত। তা সেই বিদূষক রবীন্দ্রনাথের রচনায় কেমন করে ধরা পড়েছেন একটু দেখি। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার?
ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের বাপ মা ছুটে এলো, বললেন, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, সিগাল কুকুর ছাড়া এই গ্রামের কারো মুখে শব্দ শুনতে পাবে না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললেন, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে। বিধাতার প্রাসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে